নিয়ে ঝুলতেছি আমরা সবাই। ৮টার সময় ব্যস্ততা আছে কারো? কারো আছে মনে হয় ৮টার সময় ব্যস্ততা? না স্যার। কে জানি ব্যস্ত ৮টার সময়ও। কালকে কিনা সেটা অবশ্য জানি না। সবাই আসুক, আলোচনা করে দেখি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, তুমি কালকে রাত্র ৮টার সময় ফ্রি আছো নাকি? টুমরো? রাত্র ৮টায়? নাকি ক্লাস আছে কোথাও? না স্যার, কালকে ফ্রি আছি স্যার ৮টা বাজে। তাহলে কালকে ওই সকালে না, কালকে আমরা এক্সট্রা ক্লাসটা, মেকআপ ক্লাসটা রাতেই করি ৮টার সময়, হ্যাঁ? জি স্যার, জি স্যার। এটা ভালো হয়। সকালে মানে এমন অবস্থা স্কেডিউল মেইনটেইন করা একদম ঝামেলা আসলে। কালকে রাত ৮টার সময় মিট করবো নে আমরা। আজকে আমরা শুরু করে দেই। আমার পিডিএফ ফাইলটা করি। রেডিয়াল ইলেকট্রিক ফিল্ড করবো আমরা আজকে। রেডিয়াল ইলেকট্রিক ফিল্ড, এটা হচ্ছে পেজ নাম্বার 33 বের করো সবাই। ওপেন ইউর টেক্সট বুক, পেজ নাম্বার 33। দেখতেই পাচ্ছ তোমরা স্ক্রিনে রেডিয়াল ইলেকট্রিক ফিল্ড। এটা একটা চার্জড স্ফিয়ার, চার্জড অবজেক্ট বা চার্জড স্ফিয়ার। স্ফিয়ারই ধরো, স্ফিয়ার দিয়ে যেটা এখানে এক্সপ্লেইন করা, একটা গোলাকার অবজেক্ট যেটা পুরোটা চার্জড। এটার উপরে অনেকগুলো পার্টিকেলস আছে, এটার ভিতরে কোটি 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 চার্জড পার্টিকেলস আছে, সবগুলো মিলে এটা একটা চার্জড স্ফিয়ার। এখান থেকে ইলেকট্রিক ফিল্ড যেটা বের হয়েছে, এই যে সলিড লাইন আর এই যে ড্যাশড লাইন, এই সলিড লাইনগুলো হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইনস, আর এই ড্যাশড লাইনগুলি শো করে ইকুইপোটেনশিয়ালস। আমরা এর আগে ড্যাশড লাইনগুলো কিভাবে দেখেছিলাম, যে দুইটা চার্জ অবজেক্টের মাঝখানে কিরকম যে পারপেন্ডিকুলারলি, আর সলিড লাইন বা ইলেকট্রিক ফিল্ড লাইন্স দেখেছিলাম সেটা ছিল তোমার হরিজন্টালি। আমরা একটু ব্যাকে যাচ্ছি একটু মনে করার জন্য। এই যে এই ডায়াগ্রামটা ছিল, ডায়াগ্রামটা আমি একটু ক্লিন করি। ক্লিন হয়ে গেল। এখানে এই যে এটা একটা চার্জ অফ, এই যে দুটো চার্জ প্লেট পজিটিভ নেগেটিভ, এর মাঝখানে ইলেকট্রিক ফিল্ড লাইন্সটা হচ্ছিল এরকম। ইলেকট্রিক ফিল্ড এই মাঝখানে পুরো জায়গাটা ইলেকট্রিক ফিল্ড, এই সলিড লাইনগুলো ইলেকট্রিক ফিল্ড লাইনের ইন্ডিকেশন। এখন এটা হচ্ছে যে একটা চার্জ প্লেট, পজিটিভ এবং নেগেটিভ যে প্লেট, সেই প্লেটের মাঝখানে ইলেকট্রিক ফিল্ড, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। তো চার্জড অবজেক্ট বিভিন্ন রকম হতে পারে। এখন আমরা এই মুহূর্তে আমাদের চোখের সামনে যেই চার্জড অবজেক্টটা আছে, আজকের যে টপিক, সেটা হচ্ছে একটা স্ফিয়ার, চার্জ অবজেক্ট, সার্কুলার চার্জড অবজেক্ট। এখান থেকে যে ফিল্ড লাইন্স বের হয়েছে, সেই ফিল্ড লাইন্সগুলো হচ্ছে এরকম চারিদিকে বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন দেখো এই যে ফিল্ড লাইন বেরোচ্ছে,
এই যে সলিড লাইনগুলো, এই ড্যাশ লাইনগুলো হচ্ছে তোমার ইকুইপোটেনশিয়াল। এটা একটা ইকুইপোটেনশিয়াল, এই পুরোটা। তুমি ইকুইপোটেনশিয়ালে এখানেও যে পরিমাণে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ পাবা, এখানেও একই পরিমাণে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ পাওয়া যাবে। এখানেও একই রকমের ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ পাওয়া যাবে। এখানেও একই রকমের ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ পাওয়া যাবে। এখানেও তাই, এখানেও তাই। মানে এই ইলেকট্রিক পোটেনশিয়াল, এই যে এই লাইনটার উপরে, এটা একদম আউটারমোস্ট যে সার্কেলটা, এটার উপরে যে কোনো জায়গায় ইলেকট্রিক পোটেনশিয়াল সিমিলার পাবে। এই জন্য এটার নাম হচ্ছে ইকুইপোটেনশিয়াল। ইকুইপোটেনশিয়াল মানে এই লাইনের উপরে সর্বত্র ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইকুয়াল। এই লাইনটা আর এই লাইনটার মধ্যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের পার্থক্য আছে, ঠিক আছে? এই লাইনটার ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ এটার চাইতে বেশি, কারণ এটা কাছাকাছি অবজেক্টের চাইতে, চার্জড অবজেক্টের চেয়ে এটা কাছে, তো এটার ফিল্ড স্ট্রেংথ বেশি। এটার ফিল্ড স্ট্রেংথ এটার চাইতে বড়, গ্রেটার দেন এটা। এটার উপরে আবার সকল জায়গায় ফিল্ড স্ট্রেংথ একই রকম। এটার উপরে সকল জায়গায় ফিল্ড স্ট্রেংথ কি একই রকম। এটার ফিল্ড স্ট্রেংথ এটার চাইতে বড়, এই ভেতরেরটা, কিন্তু এটার সকল পয়েন্টে ফিল্ড স্ট্রেংথ একই রকম। আবার এইটার ফিল্ড স্ট্রেংথ সকল পয়েন্টে একই রকম, এই সার্কেলটা। কিন্তু এটার ফিল্ড স্ট্রেংথ এই উপরেরটার চাইতে আবার বড়, গ্রেটার দেন। এটার ফিল্ড স্ট্রেংথ এটার চাইতে অনেক বড়। সো এই হচ্ছে ইকুইপোটেনশিয়াল গুলোর, সার্কুলার ইকুইপোটেনশিয়ালস গুলোর ডেসক্রিপশন। এবং দেখো এখানে এই তিনটা ইকুইপোটেনশিয়াল লাইনের দিকে তাকায় দেখো, এই তিনটার মধ্যে যে ডিসটেন্স, এখানে এই এটার থেকে এটার ডিসটেন্সটা খেয়াল করো, আবার এটার থেকে এটার ডিসটেন্সটা খেয়াল করো। এটার চাইতে এটার ডিসটেন্সটা একটু কম, এইটার ডিসটেন্সটা চাইতে এখানকার ডিসটেন্সটা আরেকটু কম, ক্লোজার। এখানে আরেকটু ক্লোজার, এখানে আরেকটু ক্লোজার, ভিতরে আরো। তাহলে এই যে ইলেকট্রিক ফিল্ড, এই ইকুইপোটেনশিয়ালস আর ক্লোজার, যখন তারা ক্লোজার হবে, ইকুইপোটেনশিয়ালস when they are closer, তখন কি হয়? যত বেশি ক্লোজার সেখানে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ তত বেশি। কারণ এই যে এখানে হচ্ছে যথেষ্ট ক্লোজার, এই ক্লোজার জায়গাটা কি তোমরা দেখতে পাচ্ছ? এই জায়গাটা কি তোমাদের চোখে পড়ে না? এটা ক্লোজার ইলেকট্রিক পোটেনশিয়ালস গুলো, এখানে ইলেকট্রিক পোটেনশিয়ালস গুলো যথেষ্ট লাইটার, হালকা হয়ে গিয়েছে। এখানে ক্লোজার ঘন 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 চোখে পড়ে। হ্যালো, জি স্যার। হ্যাঁ, আর কেউ শুনছে না কথা? রাদিতু, সাদিম, রাতুল, জি স্যার। পীযূষ, জি স্যার। জাবি। কোশ্চেন করলে তো রেসপন্স করতে হয়। কোশ্চেন করলে এটা কার্টেসি, হ্যাঁ, কোশ্চেন করলে সাথে সাথে এটা রেসপন্স করবা। সবসময় যে জিত একা রেসপন্স করে, ও একা কার্টেসি মেনটেন করে, তোমাদেরও কিন্তু দায়িত্ব। কারণ কোশ্চেন করেছি রেসপন্স করা, কারণ আমি তো নাহলে বুঝতে পারছি না যে মেসেজটা যাচ্ছে কিনা তোমাদের কাছে। যাই হোক, তো যেটা বলছিলাম যে এখানে হচ্ছে দেখো ফিল্ড লাইনস গুলো, ইকুইপোটেনশিয়ালস গুলো ক্লোজার। তো এখানে ইকুইপোটেনশিয়ালস গুলো ক্লোজার হওয়ার কারণে এখানে ফিল্ড স্ট্রেংথ হচ্ছে আরো বেশি স্ট্রঙ্গার এই অবস্থার চাইতে। আর এখানে কিছু একটা জিনিস পয়েন্ট, এটা হচ্ছে প্রথমত হচ্ছে তোমরা বারবার কখনোই ভুলে যেও না, সলিড লাইনস আর ইলেকট্রিক ফিল্ড লাইনস and gas lines are ইকুইপোটেনশিয়াল, ঠিক আছে? যখন এরা কাছাকাছি, ইকুইপোটেনশিয়ালস গুলো এখানে ফিল্ড স্ট্রেংথ বেশি। যখন এখানে তারা নিজেদের মধ্যে ডিসটেন্সটা বেশি, দে হ্যাভ গ্রেটার ডিসটেন্স বিটুইন দেম, ইকুইপোটেনশিয়াল লাইনস, এখানে ফিল্ড স্ট্রেংথ কম। স্ফিয়ার থেকে যত দূরে যাচ্ছে তত ফিল্ড স্ট্রেংথটা কমে যাচ্ছে। যেমন খেয়াল করো যে এটা হচ্ছে স্ফিয়ার, এখান থেকে মনে করো স্ফিয়ার থেকে এই ডিসটেন্সটা খেয়াল করো, এই ডিসটেন্স, আবার এই ডিসটেন্সটা খেয়াল করো, এটা হচ্ছে গ্রেটার ডিসটেন্স। এবং এখানে দেখো ফিল্ড স্ট্রেংথটা অনেক কমে গিয়েছে।
আর এখানে ফিল্ড ডিসটেন্সটা ওটার মধ্যে এত কমেনি, যথেষ্ট স্ট্রং। তাহলে এইখানে যে ফিল্ড স্ট্রেংথ আছে, আর ঠিক এই পয়েন্টে যে ফিল্ড স্ট্রেংথ আছে, এই পয়েন্টে যে ফিল্ড স্ট্রেংথ আছে, আর এই পয়েন্টে যে ফিল্ড স্ট্রেংথ আছে, এই দুইটার মধ্যে ইলেকট্রিক ফিল্ডের একটা পার্থক্য আছে। এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে ইলেকট্রিক ফিল্ডের একটা পার্থক্য আছে, একটা ডিফারেন্স আছে, যে কে বেশি স্ট্রঙ্গার। অবশ্যই এই নিচের পয়েন্টটা বেশি স্ট্রঙ্গার, কারণ এটা চার্জের কাছাকাছি, চার্জ অবজেক্টের কাছাকাছি। তাহলে এই দুইটা পয়েন্টের ইলেকট্রিক ফিল্ডের যে ডিফারেন্স, সেটাকে বলা হয় পটেনশিয়াল ডিফারেন্স। আবার বলছি, এই লাইনটা, সলিড লাইনটা ইলেকট্রিক ফিল্ড লাইন্স, যত কাছাকাছি দুইটা পয়েন্ট নিয়েছি, যে পয়েন্টটা চার্জড স্ফিয়ারের কাছে, সেখানে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে স্ট্রঙ্গার। এই পয়েন্টটা হচ্ছে চার্জড অবজেক্টের থেকে দূরে, এখানে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে কিছুটা উইকার। এই দুইটা পয়েন্টের মধ্যে যদি আমরা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের পার্থক্য বের করি, ডিফারেন্স বের করি ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের, সেটা হবে পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দিস অ্যান্ড দিস পয়েন্ট। এই দুইটা পয়েন্টের কি হবে? পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে, আমরা পেয়ে যাব দিস ইজ দ্য পটেনশিয়াল ডিফারেন্স। এবং তোমাদেরকে এর আগেও বলেছি, ইকুইপোটেনশিয়াল লাইনসগুলো, একটা ইকুইপোটেনশিয়াল লাইন থেকে আরেকটা ইকুইপোটেনশিয়াল লাইনের মাঝখানে যে ইলেকট্রিক ফিল্ডের ডিফারেন্স, ওইটাকেই বলা হয় পটেনশিয়াল ডিফারেন্স। আবার আগের ডায়াগ্রামে একটু যাচ্ছি দেখানোর জন্য। এই দেখো, এখানে বলেছিলাম যে এই ইকুইপোটেনশিয়াল লাইন আর এই ইকুইপোটেনশিয়াল লাইন, এই দুইটার মাঝখানে যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটাকেও বলা হয় পটেনশিয়াল ডিফারেন্স। এটা এর আগেও বলেছি, আবার বলছি, এই ইকুইপোটেনশিয়াল লাইন হচ্ছে এইটা, আমরা স্ট্রেট লাইন ব্যবহার করি। এই ইকুইপোটেনশিয়াল লাইন হচ্ছে এইটা, এই ইকুইপোটেনশিয়াল লাইন হচ্ছে এইটা। এইদিকে যাচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এই লাইনের উপরে সকল পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড সমান, এই লাইনের উপরে সকল পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড সমান, কিন্তু এই লাইন এবং এই লাইনের মধ্যে ইলেকট্রিক ফিল্ডের পার্থক্য আছে। এর আগে বলেছিলাম, ক্লিয়ার করে বলেছিলাম, মনে করো এটা 2000 ফর এক্সাম্পল, কমতে কমতে এটা হচ্ছে ফর এক্সাম্পল 1500 ভোল্টস, এই পুরোটার মধ্যে 1500 ভোল্টস পুরোটা। এটা মনে করো ফর এক্সাম্পল কমতে কমতে এটা হচ্ছে -1500 ভোল্ট, -1500 ভোল্টস। এই পয়েন্টে সব জায়গায় হচ্ছে -1500 ভোল্ট। এই লাইন থেকে এই লাইন পর্যন্ত একটা ডিফারেন্স আমরা পাবো, যে 1500 -1500, অর্থাৎ 3000 ভোল্টেজের একটা ডিফারেন্স পাবো এখান থেকে এখানে। এটাকে বলা হয় পটেনশিয়াল ডিফারেন্স। তার আমরা পটেনশিয়াল ডিফারেন্সটা কিসের এগেইনস্টে পাচ্ছি? দুইটা ইকুইপোটেনশিয়াল লাইনের মাঝখানে যে ডিফারেন্স, দ্যাট ইজ কল্ড পটেনশিয়াল ডিফারেন্স। এটা এই যে এখানে দেখো পরিষ্কার লেখা আছে, an electric field exists between any objects which are at different electric potentials. If we connect parallel metal plates to a power supply, we can set up a potential difference. ঠিক আছে, এই যে parallel supply electric field between any of the which are different electric potentials, এখানে potential একরকম, এই পুরো লাইনে potential আরেক রকম। এই লাইনের পটেনশিয়াল থেকে এই লাইনের পটেনশিয়াল মাইনাস করলে পটেনশিয়াল ডিফারেন্স পাওয়া যাবে। ঠিক তেমনি একই রকম ভাবে আমাদের এখানে যে আজকে সার্কুলার ইকুইপোটেনশিয়ালস আছে, এই ভিতরের একটা ইকুইপোটেনশিয়াল লাইন থেকে বাইরের যে কোনো একটা ইকুইপোটেনশিয়াল লাইনের মাঝখানে যে ডিফারেন্স, সেটাকে বলা যাবে পটেনশিয়াল ডিফারেন্স। এবং এই পটেনশিয়াল ডিফারেন্সটা হচ্ছে যত আমরা এই যে সামনের দিকে যাব তত এটা আমরা পাওয়া যাবে, পটেনশিয়াল ডিফারেন্সটা পাওয়া যাবে। এটা একরকম পটেনশিয়াল ডিফারেন্স। আবার এদিকেও দেখো যে এই লাইনটা এবং এই লাইনটার মাঝখানে একটা ডিসটেন্স, এটা হচ্ছে ডিসটেন্স। এই ডিসটেন্সটা এখানে খেয়াল করো, এখানে ডিসটেন্সটা কিন্তু আরো বড়। এদিকে খেয়াল করো, এখানে ডিসটেন্সটা কিন্তু আরো বড়। তো ডিসটেন্স যখন বড় হবে, বেশি হবে, তখন কিন্তু কি হবে? তখন এই ফিল্ডের, ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথও চেঞ্জ হবে।
কারণ এখানে দেখো, এখানে ফিল্ড কিন্তু যত দূরে যাচ্ছে, it is moving further away from the charged particle. The field lines are moving further from each other. আরেকবার বলছি, as we move further away from the charged sphere, we are moving further away from the charged sphere. The distance between the field lines increases. অথবা the distance, the field lines are moving further away from each other. এই হচ্ছে পুরো এটা রেডিয়াল ইলেকট্রিক ফিল্ডস এর কনসেপ্ট। যা বললাম তোমাদেরকে, কথাগুলো যদি তোমরা মন দিয়ে শুনে থাকো, তোমরা রেডিয়াল ফিল্ডসটা অলরেডি বুঝে ফেলেছো। এটাই হচ্ছে রেডিয়াল ফিল্ডস। এবং এই চার্জড অবজেক্টের উপরে কোনো ফিল্ড লাইন্স নাই। চার্জড অবজেক্টের উপরে অনেক চার্জ পার্টিকেল, মনে করে এখানে কোটি কোটি চার্জ পার্টিকেল মিলে চার্জড অবজেক্ট। এটা একটা বড় চার্জড অবজেক্ট হয়, এটা তো আর একটা চার্জ না। এখানে কোটি কোটি বিলিয়ন 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 ইলেকট্রনস আছে, মিলে মনে করো যে এটা একটা চার্জড অবজেক্ট। তো এই যে এত চার্জড অবজেক্ট, দিস চার্জেস দে ক্যান্সেল ইচ আদার, এবং এটার ভিতরে কোনো ইলেকট্রিক ফিল্ড নাই। ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এটার বাইরে। এই যে এটার ইলেকট্রিক ফিল্ড বলা হয় চার্জড অবজেক্টের কারণে এটার বাহিরে যেই এলাকায় এটার স্ট্রেংথ প্রেজেন্ট থাকে, ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ প্রেজেন্ট থাকে, সেটাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড। তো এটার চারপাশে এতটুকু অঞ্চল, মনে করো এতটুকু এরিয়া, এটার কারণে এতটুকু এরিয়াতে তার ইলেকট্রিক ফিল্ড স্থিত বা অবস্থিত, সিচুয়েটেড, এস্টাবলিশড, এটাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড। এখন আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড এই পয়েন্টগুলো দেখবো, তোমরা আন্ডারলাইন করবে। তোমরা সবাই বের করতে বলেছি পেজ নাম্বার 33-তে। In the region around a positively charged sphere or point charged such as a proton, the electric field will act outwards in all directions away from the center of the sphere. So চারিদিকে যাচ্ছে। যদি এটা একটা প্রোটন নিয়ে চিন্তা করেছে, কিন্তু আমরা কি বলেছি যে একটা পজিটিভলি চার্জড স্ফিয়ার হতে পারে, নেগেটিভলি চার্জড স্ফিয়ার হতে পারে, হোয়াটএভার ইট ইজ, ঠিক আছে। তো এখানে একটা এ প্রোটন, ফিল্ড অ্যারাউন্ড এ প্রোটন, দেখো এখানে দ্য রেডিয়াল ইলেকট্রিক ফিল্ড অ্যারাউন্ড এ প্রোটন চিন্তা করেছে, একটা প্রোটন। অর এনি পজিটিভলি চার্জড স্ফিয়ার, এই আমি বলছি স্ফিয়ারটা, মনে করো যে বড় সরো পজিটিভলি চার্জড স্ফিয়ার, ঠিক আছে। পজিটিভলি চার্জড স্ফিয়ার মানে কি? পজিটিভলি চার্জড স্ফিয়ার মানে হচ্ছে যে এখান থেকে তোমার ইলেকট্রন সরিয়ে দেওয়া হয়েছে, সো এখানে হয়েছে পজিটিভ চার্জ তৈরি হয়েছে, এটাকে বলা হয় পজিটিভলি চার্জড স্ফিয়ার। ইলেকট্রন সরিয়ে দেওয়া হইলে ওই জায়গাটা হয় পজিটিভলি চার্জড, ইলেকট্রন দেয়া হইলে ওই জায়গাটাকে বলা হয় নেগেটিভলি চার্জ। এই ইলেকট্রন কিভাবে সরানো হইলো এটা আমাদের এই টপিকের সাবজেক্ট না। তোমরা আবার ওইদিকে মাথা ঘামায়ও না যে ইলেকট্রন কিভাবে সরানো হয়, ইলেকট্রন কিভাবে দেওয়া হয়, ওটা কি বুঝতেছি না, তাহলে আমি এটা বুঝবো কেমনে? এইভাবে মাইনে নিতে হবে যে ইলেকট্রন কোথাও দেয়া হলে ওই জায়গাটা হয় নেগেটিভলি চার্জ, ইলেকট্রন কোনো জায়গা থেকে সরে গিয়েছে ওই জায়গাটা হয় পজিটিভলি চার্জ। সেই পজিটিভলি চার্জ জায়গাটা যদি একটা স্ফিয়ার হয়, তাহলে তার চারপাশেও একটা ইলেকট্রিক ফিল্ড ডেভেলপ করবে। যদি নেগেটিভলি চার্জ জায়গাটা একটা স্ফিয়ার হয়, তাহলে তার চারপাশেও একটা ইলেকট্রিক ফিল্ড ডেভেলপ করবে। একটা পজিটিভলি চার্জড পার্টিকেলের চারপাশে যেমন ইলেকট্রিক ফিল্ড থাকে, একটা নেগেটিভলি চার্জড পার্টিকেলের চারপাশেও কি থাকে? ইলেকট্রিক ফিল্ড থাকে। এখানে দেখো পজিটিভলি চার্জ পার্টিকেল থেকে অ্যারোগুলো বের হয়ে যাচ্ছে, পার্থক্য এতটুকুই হবে, ডিফারেন্সটা এতটুকুই হবে। যদি এখানে একটা মাইনাস বসায় দাও, জাস্ট এই অ্যারোগুলো ইনসাইড হবে, ইনসাইড অ্যারো হবে, আর কিছুই না। এরকম ইনসাইড অ্যারো হবে যদি এটা নেগেটিভলি চার্জ পার্টিকেল হয়। কারণ ইলেকট্রিক ফিল্ড লাইনস আমরা যখন ড্র করি, সায়েন্টিস্টরা আইডিয়াল ধরে নিয়েছে যে আমরা ড্র করার সময় ড্র করব that field lines are coming from the positive terminal to negative terminal. Field lines come from positive terminal to negative terminal. All right, তাহলে আমরা এখানে দেখলাম যে ইলেকট্রিক ফিল্ড আউটওয়ার্ড ডিরেকশনে যাচ্ছে। এখানে শুধু লেখা আছে যে ইলেকট্রিক ফিল্ডস অ্যাক্ট আউটওয়ার্ড ডিরেকশন as from the center of the sphere. Get electric, the arrows get further, এখানে কি লেখা আছে? The arrows get further apart as you move further away from the sphere. আমরা স্ফিয়ার থেকে যত দূরে যাব, arrows গুলো তত দূরে সরে যাবে। This indicates that the field strength reduces as you move away from the center. Underline করো, খুব ইম্পর্টেন্ট লাইন এগুলো।
This indicates that field strength reduces as you move away from the center. The distance between equipotentials also increases as you move further away. দেখিয়েছি না আমি কোন ডিসটেন্সটার কথা বলা হচ্ছে এটা, এই যে এইটা, এই ইকুইপোটেনশিয়াল থেকে এই ইকুইপোটেনশিয়াল যে ডিসটেন্স এটা অনেক বেশি। এই দুইটার মধ্যে ডিসটেন্স দেখো, এই দুইটার মধ্যে ডিসটেন্স দেখো। আমি যদি এখানে লিখে দিয়েছি তারপরেও বাচ্চাদের বুঝতে অসুবিধা হইলে equipotential lines or equipotentials whatever যাই বলো না কেন তোমরা মার্ক করে নাও। হ্যাঁ, এই জিনিসই যদি এখনো না বুঝো, যেটা হচ্ছে সলিড লাইনটাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড লাইন্স, ডটেড লাইনটাকে বলা হয় ইকুইপোটেনশিয়াল লাইন্স। ইকুইপোটেনশিয়াল লাইন্স কি এখনো যদি না বুঝো তাহলে কিন্তু মানে এগুলো ভয়াবহ কথাবার্তা। কারণ আমি এতবার করে বলছি, গত ক্লাসেও বলেছি, বিস্তারিত আলোচনা করেছি, আজকেও এটা তখন ধরে আলোচনা করলাম অনেকক্ষণ, যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স কি, ইকুইপোটেনশিয়াল লাইন্স কি, এবং এরা সবসময় একটা একটার সাথে কিন্তু পারপেন্ডিকুলারলি থাকে সব জায়গায়। ইলেকট্রিক ফিল্ড লাইন্স আর ইকুইপোটেনশিয়াল লাইন্স কিভাবে থাকে? পারপেন্ডিকুলারলি থাকে। এটা একটা এমসিকিউ কোশ্চেন। এই দেখো, এই জায়গাটার মধ্যে কিন্তু পারপেন্ডিকুলারলি থাকছে, এখানে কিন্তু এরা একজন আরেকজনের সাথে পারপেন্ডিকুলার, এখানে একজন আরেকজনের সাথে পারপেন্ডিকুলার, এখানে একজন আরেকজনের সাথে পারপেন্ডিকুলার, সব প্রত্যেকটা ক্রসিং এ এরা একজন আরেকজনের সাথে পারপেন্ডিকুলারলি থাকে। এবং আমরা ঠিক আগের পেজে, আগের ডায়াগ্রাম যেটা দেখেছি, ওখান থেকে পারপেন্ডিকুলারলি আছে, এটা বোঝা তো সহজ। ওই জায়গায় এটা বোঝা তো সহজ যে পারপেন্ডিকুলারলি আছে। তারপরে দেখো, the distance গেল, the field is the means by which the potential changes. So if it is weaker, the potential changes less quickly. এটার মানে কি? The field is the means by which the potential changes. If it is weaker, the potential changes less quickly. দেখো, weaker বলতে if the changes is weaker, changes weaker। দেখো এখানে potential field linesটা কিন্তু খুব কাছাকাছি, এবং এখান থেকে এখানে কিন্তু খুব বেশি চেঞ্জ হয় নাই। এখান থেকে এখানে খুব কাছাকাছি, ভেতরের potential লাইনের থেকে এই potential লাইনটা খুব কাছাকাছি, এই দুইটা ডটেড লাইন, ডটেড সার্কেল। এজন্য এখান থেকে এখানে খুব বেশি চেঞ্জ হয় নাই, চেঞ্জটা উইকার। কিন্তু এই ভিতরের একটা সার্কেলের সাথে, এই ভেতরের সার্কেলের সাথে যদি বাইরের সার্কেলটাকে কম্পেয়ার করো, অথবা এই বাইরের দুইটা সার্কেলকে যদি পাশাপাশি কম্পেয়ার করো ভিতরের দুইটার চেয়ে, যে এইখানে দেখো একটার সাথে আরেকটা ডিসটেন্স কিন্তু অনেক বেশি, এবং এখানে পটেনশিয়াল চেঞ্জ হচ্ছে ফাস্টার, এখানে পটেনশিয়াল চেঞ্জ হচ্ছে ফাস্টার, এখানে পটেনশিয়াল চেঞ্জ হচ্ছে উইকার, এখানে হাই পটেনশিয়ালস, এখানে লো পটেনশিয়ালস, এখানে পটেনশিয়াল দ্রুত কমে যাচ্ছে, ফাস্ট চেঞ্জ, এখানে পটেনশিয়াল সহজে কমে না, এটা লো চেঞ্জ, স্লোয়ার চেঞ্জ। মার্ক করে রাখো। তারপর যে কথাটা বলেছিলাম, যে চার্জ পার্টিকেল ইনসাইড এ চার্জ স্ফিয়ার would experience no resultant force as there is no electric field। কোনো ফিল্ড কিন্তু নাই চার্জ স্ফিয়ারের মধ্যে, ওখানে শুধু চার্জ আছে, আর ইলেকট্রিক ফিল্ড হচ্ছে বাইরে। এটা মনে থাকবে না, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, খুব বেসিক জিনিস, যে চার্জ অবজেক্টের বাইরে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডেভেলপ করে একটা এলাকায়, ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ড যেখানে কোনো চার্জড অবজেক্ট নাই, ওটাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড। মানে এটার যে প্রভাবটা, স্ট্রেংথ, এটাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড। তারপরে ওভারঅল ইফেক্ট ক্যান্সেল ইচ আদার। আচ্ছা, তারপরে পয়েন্ট দেখো, ডিসটেন্স মেজারমেন্টস ফর ইউজিং ক্যালকুলেশন অলওয়েজ বি কনসিডার ফ্রম দ্য সেন্টার অফ দ্য চার্জ স্ফিয়ার। এই যে ডিসটেন্সটা আমরা বলছি যে দূরে চলে যাচ্ছে, দিস ইজ ফ্রম দ্য সেন্টার অফ দ্য চার্জ স্ফিয়ার। এখানে সেন্টারটাকে হাইলাইট করতে হবে, সেন্টার অফ দ্য চার্জ স্ফিয়ার, সেন্টার থেকে আমরা কনসিডার করব। আচ্ছা, আমরা কনসিডার করলাম, এখন আমরা দেখি যে ইলেকট্রিক, রেডিয়াল ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ সম্পর্কে আমাদেরকে আরো কি আইডিয়া দিচ্ছে। যে উই হ্যাভ সিন দ্যাট দ্য ফিল্ড লাইন্স ফর রেডিয়াল ফিল্ড, এটাকে বলা হয় রেডিয়াল ফিল্ড। হ্যাঁ, এই যে সার্কুলার ফিল্ড,
ভুলে যাও না কিন্তু, এটাকে বলা হয় রেডিয়াল ফিল্ড। যে রেডিয়াল ফিল্ড স্যার কোনটা পড়াইলেন, এই যে ফিল্ড চারিদিকে, এটাকে বলা হয় রেডিয়াল ফিল্ড। We have seen that the field lines for a radial field become further apart as you go away from the center. Field lines, এটা আমাদের এতক্ষণ ধরে যে কথাবার্তা বলেছি এই ধরনের সিমিলার কথাবার্তা এখানে। This means that the equation for the field distance, this means that the equation for the field distance of a radial electric field must incorporate this weakening of the field with distance from the charge. যত দূরে যাচ্ছে তত ফিল্ড ডিসটেন্সটা উইক হয়ে যাচ্ছে এবং এটাকে অবশ্যই একটা ইকুয়েশন দিয়ে এক্সপ্রেস করা দরকার, এবং সায়েন্টিস্টরা আমাদের একটা ইকুয়েশন দিয়েছেও। মনে করো একটা চার্জ অবজেক্টের চার্জ হচ্ছে কিউ, মনে করো একটা চার্জ অবজেক্টের চার্জ হচ্ছে কিউ, এবং যে কোনো একটা মনে করো এই ডিস্টেন্সটা এখান থেকে এই সেন্টার থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে আর, এই যে আর রেডিয়াল ডিসটেন্স বা আর কে বলা হয় রেডিয়াস। হ্যাঁ, এই সেন্টার থেকে শুরু করে মনে করো এই পয়েন্টটা কনসিডার করো, যে কোনো একটা পয়েন্ট কনসিডার করলে আমাদের এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করা যাবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ E ইকুয়ালস টু হবে কিউ হচ্ছে চার্জ, এই অবজেক্টটার চার্জ, কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট আর স্কয়ার। এই এপসিলন নট কে বলা হয় পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। এই পারমিটিভিটি কি অফ ফ্রি স্পেস কি? এক এক জায়গার ফিল্ড স্ট্রেংথ এক এক রকমের হয়। এক এক জায়গায় একটা চার্জ অবজেক্টের ফিল্ড স্ট্রেংথ এক এক রকম হবে এক এক জায়গায়। যেমন এয়ারে একরকম হবে, ভ্যাকুয়ামে একরকম হবে, পৃথিবীতে একরকম, তুমি যদি মার্সে যাও সেই মার্সে হয়তো আরেক রকম হবে, তারপরে তোমার পানির নিচে একরকম হবে, অন্য কোনো মিডিয়ামে ডিফারেন্ট হবে। তো এই যে ইলেকট্রিক ফিল্ড এক এক জায়গায় এক এক রকম, এটাকে বলা হয় পারমিসিবল অ্যাক্টিভিটি। পারমিসিবল অ্যাক্টিভিটি একসাথে বলা হয় পারমিটিভিটি, পারমিটিং অ্যাবিলিটি। এখান থেকেও বলা যায় পারমিটিং অ্যাবিলিটি অফ ফ্রি স্পেস। তো ফ্রি স্পেসের এটাকে একটা কনস্ট্যান্ট বসাইতে হয়, যে কতটুকু সায়েন্টিস্টরা এগুলো মেজার করেছে, এগুলো কিন্তু কনস্ট্যান্ট। যেমন ইপসিলন নট, এটা ফ্রি স্পেসের পারমিটিভিটি, এটা একটা কনস্ট্যান্ট, এটা সারা পৃথিবীতে একই রকম। যে ফ্রি স্পেসের পারমিটিভিটি যখন আমরা ব্যবহার করব, যে ফ্রি স্পেসে ইলেকট্রিক ফিল্ডের পারমিটিং অ্যাবিলিটি কত, সেটাকে আমাদের একটা ভ্যালু দিয়েছে সায়েন্টিস্টরা, এই ভ্যালুটা বসাইলেই শুধু এই ইকুয়েশনটা কাজ করবে। সেটা ইপসিলন নট ইকুয়ালস টু 8.85 মাল্টিপ্লাই 10 টু দ্য পাওয়ার -12 ফ্যারাড পার মিটার। এই ইপসিলন নট নিয়ে বেশি কথাবার্তা আমাদের এখানে নাই। বেশি কথাবার্তা জানার জন্য তোমাকে অনেক ডিটেল জানার জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে হবে। যেহেতু ইপসিলন নট নিয়ে পারমিটিভিটি আমি যা বললাম, যদি এতটুকু বুঝে থাকো তো ভালো, যদি বুঝে না থাকো আমাদের এই জাতীয় কেস আমাদের বলতে হয়, যদি বুঝে থাকো ভালো, যদি না বুঝো তাইলেও ভালো। তার মানে এটা নিয়ে তেমন মাথা ব্যথার কোনো কারণ নাই। এই পারমিটিভিটি অফ ফ্রি স্পেস দিয়া তোমার কোনো কোশ্চেন করবে না, শুধু তোমার এই ইকুয়েশনের মধ্যে এটা লাগবে, পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। আমি আরেকবার বলছি, আরেকবার শুনে নাও। এই ইলেকট্রিক ফিল্ড যে ডেভেলপ করলো এই চার্জ স্ফিয়ারের চারপাশে যে ফিল্ড দেখতে পাচ্ছ, এই চার্জ স্ফিয়ারটাকে মার্সে নিয়ে গেলে অন্যরকম হবে। এই যে দুই জায়গায়, পৃথিবীতে একরকম হবে, মার্সে একরকম হবে, এয়ারে একরকম হবে, ভ্যাকুয়ামে একরকম হবে, পানির নিচে আরেক রকম হবে। তো এই যে বিভিন্ন মিডিয়ামের কারণে এটার যে ফিল্ডের স্ট্রেংথ চেঞ্জ হয়, এই ফিল্ড এটাকে বলা হয় পারমিশন অ্যাবিলিটি অফ ডিফারেন্ট মিডিয়াম। এবং এইটাকে সায়েন্টিস্টরা একটা ইকুয়েশন দিয়ে ডেভেলপ করেছে, এবং এই ইকুয়েশনটা তারা মেলাতে পারে নাই আনটিল অ্যান্ড আনলেস দে ইউজ এ কনস্ট্যান্ট হিয়ার। এবং তাদের এই গবেষণায় বিরাট রিসার্চের কারণে তারা একটা কনস্ট্যান্ট পেয়েছে। এই কনস্ট্যান্টটা বিভিন্ন মিডিয়ামের ক্ষেত্রে বিভিন্ন রকম, এবং এটার ভ্যালু তারা বের করে দিয়েছে। যেমন এটার ভ্যালু ফ্রি স্পেসে হচ্ছে এপসিলন নট ইকুয়ালস টু 8.85 মাল্টিপ্লাই 10 টু দ্য পাওয়ার -12 F ফর ফ্যারাড, ফ্যারাড পার মিটার। ফ্যারাড কিসের ইউনিট? ফ্যারাড হচ্ছে ক্যাপাসিটেন্সের ইউনিট। এটা আমরা সামনের দিকে পড়বো, ক্যাপাসিটেন্স কি, ফ্যারাড পার মিটার। আমাদের টেক্সট বুকে একটা লাইন শুধু লিখেছে যে ইজ এ কনস্ট্যান্ট হুইচ রিলেটস দ্য অ্যাবিলিটি অফ দ্য ফ্যাব্রিক অফ দ্য ইউনিভার্স টু সাপোর্ট ইলেকট্রিক ফিল্ডস। এই ফ্যাব্রিক বলতে তোমরা কি বুঝো? ফ্যাব্রিক মানে হচ্ছে দ্য ইনভিজিবল permitting or permissible line of the universe. ইউনিভার্সে নিজস্ব একটা ম্যাগনেটিক এবং ইলেকট্রিক ফিল্ড আছে। আমাদের পুরো ইউনিভার্সের একটা নিজস্ব, তোমরা জানো যে আমাদের পুরো ইউনিভার্সের একটা নিজস্ব ম্যাগনেটিক এবং ইলেকট্রিক ফিল্ড আছে, যার কারণে আমরা যখন কোনো ইলেকট্রিক ফিল্ড ডেভেলপ করি তখন সেটার উপরে ওই বিরাট যে ম্যাগনেটিক এবং ইলেকট্রিক ফিল্ড তার একটা
প্রভাব এই ফিল্ডের উপরে কাজ করে, কিন্তু ওই বিরাট যে ম্যাগনেটিক এবং ইলেকট্রিক ফিল্ড সেটা আমরা কখনোই টের পাই না, টের পাবো না, আমরা এটার মধ্যেই সবসময় থাকি। ঠিক আছে? যেমন মনে করো ফর এক্সাম্পল এই ম্যাগনেটিক ফিল্ডটা ডিফারেন্ট টাইপের ম্যাগনেটিক ফিল্ড। মনে করো পৃথিবীতে এই আর্থের সাথে সানের একটা অ্যাট্রাকশন আছে। আর্থ এবং সান, there is an attraction, এবং due to this attraction the earth is moving around the sun. There is a force of action, and this attraction is also called gravitational attraction, gravitational force. কিন্তু আমরা কি ফিল করি এই ফোর্সটা? আমরা ফিল করি না, জাস্ট লাইক দিস। সো ইউনিভার্সের একটা এই কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ডের উপরে আছে, সেটা হচ্ছে এই পারমিটিভিটি। এটা নিয়ে অনেক কথা হয়ে গেল, তোমরা ইকুয়েশনটা মার্ক করো। E equals to Q divided by 4 pi epsilon naught r square, এবং অন্যান্য সাবস্টেন্সে এটা অন্যরকম হবে। এখানে কথাগুলো লেখা আছে যে অন্য একটা মিডিয়ামে গেলে এটা অন্যরকম হবে। আমরা একটা এক্সাম্পল দেখবো, এখন একটা ম্যাথ এক্সাম্পল। একটা এক্সাম্পল দেখো, হোয়াট ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ, এর ভ্যালু বের করতে বলেছে। এট a distance of 1 angstrom from a proton, and 1 angstrom মানে হচ্ছে 1 multiply 10 to the power minus 10 meter। 1 angstrom মানে হচ্ছে 1 multiply 10 to the power minus 10 meter from a proton। তো এটা আমরা এইটা ইউজ করব, 1 multiply 10 to the power minus 10 meter, এবং এটা হচ্ছে r এর ভ্যালু। দিস ইজ অ্যাকচুয়ালি r, এটা ডিসটেন্স বলেছে, সো এটা হচ্ছে r। ফিল্ড ডিসটেন্স E বের করতে বলেছে। আমরা কিউটা জানি, কিউ এর ভ্যালু হচ্ছে 1.6 multiply 10 to the power minus 19, এটা হচ্ছে কিউ এর ভ্যালু। এটা অ্যাকচুয়ালি দিস ইজ দ্য চার্জ অফ এ প্রোটন। জাস্ট এটা যদি ইলেকট্রনের চার্জ হইতো এখানে হয়ে যেত মাইনাস। তোমরা জানো যে প্রোটনের চার্জ এবং ইলেকট্রন চার্জ দে আর ইকুয়াল, জাস্ট অপোজিট। ইলেকট্রন ইজ নেগেটিভলি চার্জড and proton is a positively charged particle, and প্রোটনের চার্জটা হচ্ছে 1.6 multiply 10 to the power minus 19। যারা চার্জ অফ এ প্রোটন লিখে রাখো, তোমরা যারা শুনছো তারা লিখে রাখতে পারো, চার্জ অফ এ proton is 1.6 multiplied 10 power minus 19 কুলম, অবশ্যই। ঠিক আছে, এইটা হচ্ছে একটা প্রোটনের চার্জ, জাস্ট আমরা মাইনাসটা বসাই নাই, আর এটারই মাইনাস বসাইলে ইলেকট্রনের চার্জ। সো কি হচ্ছে এখানে, যে প্রোটন দিয়ে কোশ্চেন করেছে, এটা ইলেকট্রন দিয়ে কোশ্চেন করতো, তাহলে আমরা এখানে একটা মাইনাস বসাই দিই, ইলেকট্রিক ফিল্ড এখানে মাইনাস আসতো। যাই হোক, এটা পজিটিভলি চার্জ আসছে। ইলেকট্রিক ফিল্ডের ডিসটেন্স হচ্ছে ভোল্ট পার মিটার। ম্যাথগুলি করব আমরা, ইকুয়েশনগুলি কিভাবে কাজ করে আমাদের আইডিয়াটা ক্লিয়ার করার জন্য ম্যাথগুলি আমরা দেখে রাখবো। পটেনশিয়াল ইন এ রেডিয়াল ইলেকট্রিক ফিল্ড। এবার আমরা দেখব একটা রেডিয়াল ইলেকট্রিক ফিল্ডের পটেনশিয়াল কি। ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ টেলস আস how quickly the electric potential is changing, আন্ডারলাইন করতে হবে। electric field strength tells us how quickly the electric potential is changing। electric field থেকে আমরা electric potential কত তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে সেটা আমরা বলতে পারবো electric field strength থেকে। ঠিক আছে, যে how quickly the electric potential, যেমন মনে করো ফর এক্সাম্পল এই ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ এখান থেকে এখানে এই ডিসটেন্সটা অনেক বড়, এখান থেকে এখানে এই ডিসটেন্সটা ছোট। এই ডিসটেন্স দেখে আমরা কিন্তু বলতে পারবো যে এখানে কাছাকাছি ইলেকট্রিক ফিল্ড লাইন্সটা, তার মানে এখানে ইলেকট্রিক পটেনশিয়াল হচ্ছে গ্রেটার, এখানে ডিসটেন্সটা ফার্দার দুইটা ফিল্ড লাইন্সের মধ্যে, এখানে ইলেকট্রিক পটেনশিয়াল হচ্ছে স্মলার। এখান থেকে এখানে ইলেকট্রিক পটেনশিয়াল অনেক কমে গিয়েছে, সো উই ক্যান সে ইট। এবং এটাকে এখানে এই লাইনটার মধ্যে বলেছে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ টেলস আস। এটাকে শুধু এভাবে আটকাইলে হবে না, এটা বক্স করতে হবে। বক্স করো এটাকে, তোমরা বক্স করতে পারবে না তো তোমরা পেন্সিল দিয়ে মার্কিং করে রাখো। এগুলো এমসিকিউ কোশ্চেন, এগুলো এই ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ, ম্যাগনেটিক ফিল্ড, এই ইকুইপোটেনশিয়ালস, ইলেকট্রিক পটেনশিয়াল, এগুলো গোলাপান প্যাচ লাগাই ফেলে। আবার বলছি, এই ইকুইপোটেনশিয়াল দুইটার পার্থক্য, এটাকে বলা হয় ইলেকট্রিক পটেনশিয়াল। এই দুইটা ইকুইপোটেনশিয়ালের মধ্যে যে ডিফারেন্স, এটাকে বলা হয় ইলেকট্রিক পটেনশিয়াল। অনেকবার বলেছি কিন্তু, ডিফারেন্স বিটুইন টু ইকুইপোটেনশিয়াল লাইন is called
ইলেকট্রিক পটেনশিয়াল। ঠিক আছে, দুইটা ইকুইপোটেনশিয়াল লাইনসের মধ্যে যে ডিফারেন্স এটাকে বলা হয় কিন্তু ইলেকট্রিক পটেনশিয়াল। তো এটা বলা হয়েছে। নেক্সট লাইন হচ্ছে স্ট্রঙ্গার ফিল্ড উইল হ্যাভ দ্য ইকুইপোটেনশিয়াল ক্লোজার টুগেদার। এটাও বলেছি যে এখানে বারবার বলছি যে এখানে ক্লোজার, এখানে বেশি। This equation states that the electric field strength E is equal to the rate of change of potential V with distance x. এখানে একটা নতুন আমাদেরকে আইডিয়া দিচ্ছে যে এই যে মানে ম্যাথমেটিক্যালি এটার এক্সপ্রেশনটা দিচ্ছে, নতুন একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিচ্ছে। ওই আইডিয়া ওইটাই যে যত আমাদের এখানে ডিসটেন্সটা বাড়বে তত এই ফিল্ড চেঞ্জ হবে, কমবে। আমি তোমাদেরকে আগে বলেছি যে ডিসটেন্স যত বাড়তে থাকবে তত কিন্তু এই ফিল্ডের স্ট্রেংথ তত কমছে, বারবার বলছি প্রথম থেকেই। এখানে সেটাই বলেছে। দ্য ইকুয়েশন স্টেটস, এই ইকুয়েশনটা, দিস ইকুয়েশন স্টেটস দ্যাট দ্য ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ E is equal to the rate of change of potential V with distance x. dV by dx হচ্ছে dV, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন বা ডিফারেন্সিয়াল ভ্যালু। তোমরা ক্যালকুলাস যারা করেছো তাদের আইডিয়া আছে অবশ্যই যে ডিফারেন্সিয়াল ভ্যালু দিয়ে এক্সপ্রেস করা হয় যে অত্যন্ত স্মল স্কেলে। যেমন এটা একটা প্রোটন খালি চোখে দেখা যায় না, এই জন্য দ্য রেট অফ চেঞ্জ অফ পটেনশিয়ালকে এক্স দিয়ে ডিভাইড করলে সেটাকে বলা হয় রেট অফ চেঞ্জ অফ পটেনশিয়াল। সরি, পটেনশিয়ালকে এক্স দিয়ে ডিভাইড করলে এটাকে বলা হয় রেট অফ চেঞ্জ অফ পটেনশিয়াল। রেট অফ চেঞ্জ অফ পটেনশিয়াল মানে পটেনশিয়াল ইজ চেঞ্জিং উইথ রেসপেক্ট টু ডিস্টেন্স, নট টাইম। এই জন্য এটার যে পটেনশিয়ালের যে রেট অফ চেঞ্জ অফ পটেনশিয়াল উইথ রেসপেক্ট টু ডিস্টেন্স, এটাকে ডি বাই এক্স লেখা গেল না কেন? ডিভি বাই ডিএক্স লেখা লাগলো কেন? ডিফারেন্সিয়াল ভ্যালু কেন দেওয়া লাগলো? বিকজ ইট ইজ এ ভেরি স্মল স্কেল। ভেরি স্মল স্কেলে চিন্তা করতে হচ্ছে যে এটা প্রোটন, এর জন্য এটা ভি বাই এক্স দেওয়া গেল না। ডিভি বাই ডিএক্স মানে হচ্ছে অত্যন্ত স্মল। ডিফারেন্সিয়ালের এই ভ্যালুটাই ইন্ডিকেট করে অত্যন্ত স্মল স্কেলে এটা অ্যাপ্লিকেবল। এই ক্যালকুলাসের এই ফর্মুলাটা ডিফারেন্সিয়াল ওখানে অ্যাক্টিভ অর ওখানে অ্যাপ্লিকেবল, ডিফারেন্সিয়াল দিয়েই এক্সপ্রেস করতে হয় এত স্মল হলে। আর এখানে মাইনাস সাইনটা ইন্ডিকেট করে দ্যাট ইট ইজ নেগেটিভ, it is changing, it is reduces, the value is decreasing with respect to distance. Minus indicates the potential is decreasing with distance. তাহলে E equals to minus dV by dx আমরা এটা পেলাম। এখন এখান থেকে তারা আরেকটা এক্সপ্রেশন দিয়েছে, this leads to the expression of a radial field potential। এবার পটেনশিয়াল ডিফারেন্সের V দিয়ে এক্সপ্রেস দিয়েছে। পটেনশিয়াল ডিফারেন্সটার সাথে Q এর রিলেশনটা হচ্ছে সো V equals to Q divided by 4 pi epsilon naught R। আমাদেরকে কতগুলো এক্সপ্রেশন দিল, আমাদেরকে সহজ করে দিয়েছে এইসব এক্সপ্রেশন বিভিন্ন অ্যানালাইসিস করতে আমাদের সুবিধা হবে। এগুলো হচ্ছে সায়েন্টিস্টদের আবিষ্কার। হ্যাঁ, যে এটা একটা জাস্ট আমাদের কাজ হচ্ছে এই ফর্মুলাগুলি জানা। বেশিরভাগ ফর্মুলাই কোশ্চেন পেপারের পিছনে দেওয়া থাকবে, তোমরা জানো, এবং কোন প্যারামিটারটা কি, হ্যাঁ, এবং কোন ক্ষেত্রে কোনটা ব্যবহৃত হচ্ছে, এই কিউটা কি, আরটা কি, আর যে রেডিয়াস এখানে আর আর এখানে হচ্ছে আর স্কোয়ার, খেয়াল করো, আর সবই 4 কিউ বাই 4 পাই এপসিলন আর স্কোয়ার, আর এখানে হচ্ছে কিউ বাই 4 পাই এপসিলন আর। জাস্ট পার্থক্য এতটুকু, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ and electric field strength is considered as volt per meter, আর এটা হচ্ছে সরাসরি ভোল্টেজ। ইলেকট্রিক ফিল্ড রেডিয়াল ফিল্ড পটেনশিয়াল এট এ ডিস্টেন্স আর এ পটেনশিয়াল ডিফারেন্স, অথবা ইউ ক্যান সে পটেনশিয়াল ডিফারেন্স, এটা আমরা এতক্ষণ ধরে বলছি। পটেনশিয়াল ডিফারেন্স ডিস্টেন্স আর, দুইটা পয়েন্টের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স হয়। তো এই যে আমি এর আগেও বলেছি দুইটা পয়েন্ট এখান থেকে এখানে পটেনশিয়াল ডিফারেন্স আছে। তো সেই পটেনশিয়াল ডিফারেন্স যদি থাকে তো সেটা একটা ফর্মুলা নিশ্চয়ই থাকবে। তো ফর্মুলা হচ্ছে V equals to Q by 4 pi epsilon naught R। স্টুডেন্টসরা এগুলো বুঝতে অসুবিধা হয়, আমরা অনেক সময় যদি লিখে রেখে না দিই যে রেডিয়াল ফিল্ড পটেনশিয়ালটা আবার কি, এখানে পটেনশিয়াল ডিফারেন্সটাই বলা হচ্ছে। ভোল্টেজ ডিফারেন্স এক কথায়, দুইটা পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স, সেন্টার থেকে
একটা নির্দিষ্ট পয়েন্ট ডিস্টেন্স পর্যন্ত, সেটা হচ্ছে ডিস্টেন্সটা হচ্ছে r। এবার আমরা এখানে একটা ম্যাথ দেখব যে পটেনশিয়াল ডিফারেন্স বের করতে বলেছে, ওই আগেরটাই একই ম্যাথ, একই জিনিস দেয়া আছে, জাস্ট ফর্মুলা হচ্ছে v = q/4πε0 r। আর এর ভ্যালুটা বসালে আমরা পেয়েছি v = 14.4 ভোল্টস। আগেরটা ছিল তোমার ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বের করা, আর এটা হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স বের করা। ইলেকট্রিক পটেনশিয়াল মানে ইলেকট্রিক পটেনশিয়াল ডিফারেন্স, হ্যাঁ ভুলে যেও না কিন্তু। ইলেকট্রিক পটেনশিয়াল মানে দুইটা পয়েন্টের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স, এটা কি বলা হয় ইলেকট্রিক পটেনশিয়াল। এই জিনিসটা ইম্পর্টেন্ট, জিনিসটা ভুলে গেলে ঝামেলা আছে। অলরাইট, এখন এই যে 1/4πε0 কে বারবার লেখা কষ্টকর মনে করে সায়েন্টিস্টরা, এই জন্য এটাকে ধরেছে যেটা আমরা কে দিয়ে লিখবো, যদি কে দিয়ে এক্সপ্রেস করি 1/4πε0 তার একটা ভ্যালু আসে, এটা এই ε0 এর ভ্যালু যে উপরে দেখেছি আমরা, যে এই ভ্যালুটা বসিয়েছে 8.85 × 10⁻12 ফ্যারাড পার মিটার। এই ভ্যালু যদি বসায় এখানে, আর 1/4π পায়ের ভ্যালু তোমরা জানো ক্যালকুলেটরে আছে 3.14, বসালে এটা আসে this much Newton meter square per coulomb square। এটাকে বলা হয় কুলম্বসের কনস্ট্যান্ট বলা হয়, this is also called Coulomb's constant। এখানে এটাকে বসালে কে যদি বসাই দিই তাহলে e এর ভ্যালুটা আসে e = kq/r²। এই k কোথা থেকে আসলো, এটা এই যে ইকুয়েশন, আগের ইকুয়েশন, এই যে e = এই যে উপরেরটা, এই যে 1/4π r² এর জায়গায় 1/4πε0, 1/4πε0 এর জায়গায় কে বসিয়েছে, তাহলে kq/r², আর নিচেরটা হচ্ছে এখানে যে q, এটা 1, এখানেও তাই 1/4πε0 এর জায়গায় বসানো হয়েছে kq/r। একটা হচ্ছে kq/r², আর একটা হচ্ছে kq/r। This is really important to know। আর কম্বাইনিং ইলেকট্রিক ফিল্ডসটা আমরা সরাসরি এখান থেকে দেখাই তোমাদের। দেখো কম্বাইনিং হচ্ছে যে এটা একটা চার্জড অবজেক্ট, এটা একটা চার্জড অবজেক্ট, এদের মাঝখানে একটা ইলেকট্রিক ফিল্ড ডেভেলপ করেছে, এটাকে বলা হয় কম্বাইনিং ইলেকট্রিক ফিল্ডস। এবং দেখো কিভাবে ডেভেলপ করেছে কম্বাইনিং ইলেকট্রিক ফিল্ডসটা, এবং মাঝখান দিয়ে ইকুইপোটেনশিয়ালগুলোর অবস্থা দেখো। এইটার চারপাশে একটা ইকুইপোটেনশিয়াল ছিল, এটার চারপাশে এইটার ইকুইপোটেনশিয়াল, যেটা তোমাদেরকে আমি বলছিলাম, এই যে যখন নেগেটিভলি চার্জ আসবে তখন এই দেখো অ্যারোগুলোর কথা আমি বলেছি কিন্তু একবার, তোমরা খেয়াল করেছো আমার লেকচারে, যে নেগেটিভলি চার্জ পার্টিকেলও ইলেকট্রিক ফিল্ড থাকবে এবং অ্যারোগুলি ভিতরের দিকে হবে। বলতে না বলতে এই সব চলে আসছে অলরেডি। পজিটিভলি চার্জেরও যেমন ইলেকট্রিক ফিল্ড থাকবে এটার চারপাশে, নেগেটিভলি চার্জড পার্টিকেল বা স্ফিয়ারেরও ইলেকট্রিক ফিল্ড থাকবে এটার চারপাশে একই রকম, শুধুমাত্র অ্যারোটা, হ্যাঁ পজিটিভ আর নেগেটিভের অ্যারোটা ডিফারেন্স হবে। পজিটিভ থেকে অ্যারো বাইরের দিকে হবে, আর এই যে বাইরের দিকে হবে, আর নেগেটিভলি চার্জ পার্টিকেল অ্যারো ভিতরের দিকে হবে। এখানে কিন্তু অ্যারোটা দিয়েছে পজিটিভলি চার্জের ভিতরের দিকে প্রবেশ করছে, সো অ্যাকচুয়ালি দিস ইজ নট রাইট, ইট শুড বি আউটসাইড, যাই হোক আমরা এটা নিয়ে অ্যানালাইসিস করছি না, এদের ভুল ধরছি না, ড্র করেছে আর কি। এখন এই যে ইলেকট্রিক ফিল্ড ডেভেলপ হয়েছে, তা এটাকে বলা হয় ভেক্টর সাম অফ ইলেকট্রিক ফিল্ড, মানে এটার ইলেকট্রিক ফিল্ড এবং এটার ইলেকট্রিক ফিল্ড দুইটার যে রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এটা হচ্ছে রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড। এইটার দিকে তাকায় দেখো, এই দুইটার রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এটা। এই দুইটা এরকম হলো কেন? কারণ এটাও প্লাস, এটাও প্লাস, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, দেয়ার ইজ এ রিপালশন বিটুইন দ্যাম, এখানে অ্যাট্রাকশন বিটুইন দ্যাম, এবং রিপালসের কারণে এটা হচ্ছে রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড। এই রেজাল্টেন্ট শব্দটা আসছে, এবং এখানে দেখো যে
একটা চার্জ মেটাল প্লেটের সাথে একটা নেগেটিভলি চার্জ পার্টিকেলের ইলেকট্রিক ফিল্ড কিভাবে ডেভেলপ হয়েছে। আমাদেরকে এগুলো মেমোরাইজ করা লাগবে না, এগুলো চোখে দেখে রাখবা, ঠিক আছে? এগুলো কিছু কমপ্লেক্স, এগুলো ড্র করার কোনো দরকার নাই, মেমোরাইজ করার দরকার নাই, ঠিক আছে? দেখে রাখতে হবে ভালো করে। এবার এটা হচ্ছে একটা মেটাল স্পাইক, এটা হচ্ছে একটা মেটাল স্পাইক। যখন এই যে আমাদের ছাদে মনে করো যে থান্ডার স্টর্ম যখন হয়, থান্ডার স্টর্মের কারণে ইলেকট্রিক ফিল্ড ডেভেলপ হয়। ইলেকট্রিক ফিল্ড ডেভেলপ কারণ চার্জ পার্টিকেলস, তোমার চার্জ ইলেকট্রোস্ট্যাটিক চার্জ জেট তৈরি হয় আকাশে এই বিকজ অফ দ্য ফ্রিকশন বিটুইন দ্য ক্লাউডস, এবং ইলেকট্রিক স্ট্যাটিক বিরাট সেই চার্জের কারণে বিরাট একটা ইলেকট্রিক ফিল্ডের তৈরি হয়, এবং দেখা যায় যে কারেন্ট সরাসরি নেমে আসে। এই যে ইলেকট্রিক ফিল্ডের যে ডেভেলপ, ইলেকট্রিক ফিল্ডের সাথে এই যে মেটাল স্পাইক্সের একটা অ্যাট্রাকশন এখানে কাজ করে। ছাদের উপরে এরকম মেটালের স্পাইক্স আমরা লাগিয়ে দিই একদম মাটি পর্যন্ত গ্রাউন্ডে, তাহলে এটার সাথে কিন্তু এটা একদম ডাইরেক্ট কানেকশন, অ্যাট্রাকশনটা হয়েছে, অ্যাট্রাকশন হয়ে এবং এটা সরাসরি কিন্তু গ্রাউন্ডের দিকে চলে যেতে থাকে চার্জ পার্টিকেলসের। যেমন এই যে আমাদের এখানে দেখো লেখা আছে চার্জ ইজ পার্টিকুলারলি কনসেন্ট্রেটেড ইন রিজিয়ন অ্যারাউন্ড স্পাইক্স অর পয়েন্টস অন চার্জ পার্টিকেল। দিস মিনস দে হ্যাভ ক্লোজ ফিল্ড লাইন্স, দ্য ফিল্ড উইল বি স্ট্রং অ্যারাউন্ড দেম। মানে এই জায়গাটায় যে এই জায়গাটা দেখো যে ক্লোজড ফিল্ড লাইন্স অ্যারাউন্ড দেম, এই জায়গাটায়, ঠিক আছে? ফর দিস রিজন লাইটনিং কন্ডাক্টরস আর স্পাইকড। লাইটনিং কন্ডাক্টরস বসানো হয় স্পাইক তৈরি, স্পাইকের শেপ করে তৈরি করা হয়। The concentrated charge will more strongly attract opposite charges, so lightning is more likely to hit the lightning conductor than the building being protected. এবং বিল্ডিংটা প্রোটেক্ট হয়ে যায় কারণ এখানে অপোজিট চার্জ থাকে, সরাসরি সে অ্যাট্রাকশনের মধ্যে দিয়ে চলে আসে। এখানে যে ফ্রিকশনের কারণে যে চার্জ তৈরি হয়, দেখা যায় এখানে অপোজিট চার্জ পেয়ে গেলে সরাসরি এটার ভিতর দিয়ে গ্রাউন্ডে পৌঁছে যায়। সো এটাই সচরাচর হয়ে থাকে। আর এখানে চার্জের কিছু কথাবার্তা এখানে জাস্ট বলেছে দ্য ফোর্স ইফেক্টস, এই ফোর্সটা যে তৈরি হয় দিস রেজাল্টেন্ট ফোর্স কন্ট্রিবিউটিং ফিল্ড বিকাম টু produce the overall field. At every point you have to work out the resultant force so you know how a charged particle will be affected in that place. The sum of all of this individual force effects is the overall electric field. যেমন এই যে এখানে প্রত্যেকটা জায়গায় ফোর্স কাজ করছে, এটার ফোর্স আর এটার ফোর্স, এটার ফোর্স এখান থেকে ফোর্স, 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 এই পুরো এই ফোর্সগুলো মিলে is the resultant vector and this is the resultant overall electric field. Electric field তৈরি হতে পারে একটা ঠিক more than one charged objectএর কারণে, এবং ওভারঅল ফিল্ড হচ্ছে যে কোনো অবস্থাতে যে কোনো প্লেসে ওভারঅল ফিল্ড at any place is the vector sum of all the contributed field. Vector sum of the যেখানে দেখো লিখেছে কোথায়, the overall field at any place is the vector sum of all the contributions from each field. প্রত্যেকটা ফিল্ড, the force effects of each contributing field, প্রত্যেকটা ফিল্ডের ফোর্স, এই ফিল্ডের একটা ফোর্স আছে, এই ফিল্ডের একটা ফোর্স আছে। The force effects of each, the force effects এটা not effect, the force effects of each contributing field combine, এটা combine হয় to produce the overall field, overall field তৈরি করে। At every point, সকল পয়েন্টে you have to work out the resultant force, resultant forceটা আমাদের বের করতে হবে, and so you know how a charged particle will be affected in that place. তখনই শুধু আমরা বুঝতে পারবো যে একটা, মনে করো আমি যদি এখানে বুঝি যে ঠিক এই জায়গাটায় ফোর্সটা হচ্ছে মনে করো উপরের দিকে, তাহলে এখানে চার্জ পার্টিকেল থাকলে উপরের দিকে যাবে, এখানে একটা চার্জ পার্টিকেল থাকলে মনে করো এখানে বের করলাম যেখানে রেজাল্টেন্ট ফোর্সটা হচ্ছে নিচের দিকে, তাহলে এখানে একটা চার্জ পার্টিকেল থাকলে এটা যাবে নিচের দিকে, এখানে একটা চার্জ পার্টিকেল থাকলে যাবে ভিতরের দিকে। মনে করো ফর এক্সাম্পল আমরা যদি বের করতে পারি কোনোভাবে, কিভাবে সেটা ইম্পর্টেন্ট না, আমরা যদি বের করতে পারি তখন আমরা একটা চার্জ পার্টিকেল কোন দিকে ফোর্স ফিল করবে সেটা আমরা বের করতে পারবো। এটা বলার কথা হচ্ছে এটা, the sum of all of these individual force effects is the overall electric field. So এই কথাগুলো কম বেশি একই রকম কথা, কিন্তু তোমাদের কি এগুলো মনে রাখতে হবে। এই কথাগুলো আমরা এই ধরনের ডায়াগ্রাম ম্যাগনেটিক ফিল্ডে দেখেছি, তোমাদের মনে পড়ে যে ম্যাগনেটিক ফিল্ড আমরা এই জাতীয় ডায়াগ্রাম দেখেছি। তো আমরা যে একেবারে নতুন তা নয়, যে ইলেকট্রিক ফিল্ডেও একই রকমের এরকম ফিল্ড তৈরি হয়। আমরা ম্যাগনেটিক ফিল্ডে দেখেছি বলে আমাদের কাছে কিন্তু এটা অত বেশি ডিফিকাল্ট মনে হচ্ছে না। যে আমরা ম্যাগনেটিক ফিল্ডে দেখেছি যে পোলস, বিটুইন দ্য পোলস দ্য ফিল্ড এস্টাবলিশড। আর আজকে আমরা এখন যেটা দেখছি যে হায়ার লেভেলে এসে
The field established between the charged objects, between the charged particles or charged objects, an electric field established. And when an electric field established, there are equipotential lines, and each and every equipotential line or electric field is actually the vector resultant between the, because of the forces from each object, because of the forces from each object, resultant because of the forces effect of each object. দুইজনেরই ফোর্স আছে, যার কারণে এগুলো হচ্ছে রেজাল্টেন্ট। তো এই জিনিসগুলোর মধ্যে আমরা ওভারঅল যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে যে এই ডায়াগ্রামটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এই ডায়াগ্রামের ডিসকাশনটা, এবং এখানে যে এই ফর্মুলাগুলি আছে, ফর্মুলা, এই ডায়াগ্রামটা বেশি ইম্পর্টেন্ট, এই ফর্মুলাগুলি বেশি ইম্পর্টেন্ট, ফর্মুলা দিয়ে ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট। এবং এখানে ওভারঅল এই যে এই চারটা ডায়াগ্রামের যে ওভারঅল এখানে যেই লাইনগুলো আমি আন্ডারলাইন করেছি, বিশেষ করে এই অংশটা, এই ফার্স্ট প্যারাগ্রাফটা, ঠিক আছে, ফার্স্ট প্যারাগ্রাফটা খুব ইম্পর্টেন্ট। তোমরা এগুলো একবার, দুইবার, তিনবার, চারবার রিডিং করলে তোমরা বুঝে ফেলবে। এখানে কিন্তু আমি তোমাদের কোনো কিছু মেমোরাইজ করতে দেই নাই, এগুলো একবার, দুইবার, চারবার রিডিং করবা, রেগুলার রিডিং করার উপরে থাকবা। আর আমি যে পিছনে যে টপিকগুলো পড়িয়ে এসেছি সেই টপিকগুলো কিন্তু তোমরা বাসায় রিডিং এর উপরে রাখবা প্রতিদিন, রেগুলার, প্রতিনিয়ত। আমি ওই যে প্রথম থেকে পড়িয়ে আসছি, এমন যেন না হয় যে আমি পড়িয়ে যাচ্ছি আর পিছনে এগুলো আবার নতুন হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু বিরাট ডেঞ্জারাস ব্যাপার। যারা পরে জয়েন করেছো তাদেরকে বলছি, কালকে আমাদের একটা এক্সট্রা ক্লাস থাকবে, মেকআপ ক্লাস। তোমরা যদি পারো জয়েন করবা। অনেক কষ্টে ম্যানেজ করছি, কারোই হয় না। এটা দিনের বেলা ছিল, এটাকে আবার চেঞ্জ করে রাতের বেলা নেওয়া লাগলো। কালকে রাত্র 8টার সময়, হ্যাঁ, আমরা একটা এক্সট্রা মেকআপ ক্লাস করব কালকে রাত্র 8টার সময়। যদি কারো প্রবলেম থাকে তাহলে একটু ম্যানেজ করবা, একেবারে প্রবলেম না থাকলে ফ্রেন্ডদের কাছ থেকে জেনে নিবা যে পরের টপিকটা ডিসকাস করবো, কুলম্বসের লটা ডিসকাস করবো। এটা বন্ধু বান্ধবের কাছ থেকে জেনে নিবা যে স্যার কি বলেছে, একটু বলো শুনি। নিজেদের মধ্যে একটা যোগাযোগ রাখবা। একেবারে যদি কেউ ম্যানেজ করতে না পারো যে স্যার আমার তো অন্য জায়গায় ব্যাচ আছে, আমি তো পারবো না, তুমি একটু কষ্ট করে তোমার ফ্রেন্ডদের সাথে নিজে একটু পড়ে রাখো, ফ্রেন্ডদের সাথে বুঝে নিও। তারপরেও প্রবলেম হলে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবা, এরপরে আমি ডিসকাস করে দেবো যে জায়গাটা প্রবলেম হচ্ছে, আবার তখন আর ইন্ডিভিজুয়ালি হেল্প করতে হবে। আর আজকের ক্লাসে তোমরা কয়েকজন বেশ পরে জয়েন করেছো, পরে জয়েন করার কারণে তোমরা নিজেরাই টের পেয়েছো যে আমি অনেক অ্যাডভান্স লেভেলে চলে গিয়েছি। তোমরা জয়েন করার আগ মুহূর্তে আমি অনেক কথাবার্তা বলেছি, প্রথম থেকেই অনেক ইম্পর্টেন্ট ডিসকাশন চলছিল। আজকে ডিটেল আলোচনা করেছি যে ইকুইপোটেনশিয়াল লাইন্সের উপরে আবারও। তো যারা গত ক্লাসে মিস করেছো, কিছুটা বুঝতে অসুবিধা হচ্ছিল, আজকে আবার সেকেন্ড টাইম বা থার্ড টাইম শুনে রাখার সুযোগ ছিল। Equipotential lines, field strength, lines are moving away from each other, অনেক কিছু, potential differences, অনেক ডিটেল আলোচনা করেছি প্রথম দিকে। তো দেরি করে জয়েন করবে না, একদম আমি জয়েন করবো, আমি তো 8টার দিকে জয়েন করার চেষ্টা করি। অনেক সময় আমার লেট হয়, 8টা 2 মিনিট হয়, 3 মিনিট লেট হয়, 5 মিনিট লেট হয়, 10 মিনিট লেট হতে পারে, আমার লেট হতে পারে। তোমরা স্টুডেন্ট মানুষ, তোমাদের কেন লেট হবে? আমি যদি লেট করি আমার লসটা কোন জায়গায়? তো তুমি যদি লেট করো তোমার তো লস আছে। তুমি একটা লাইন যদি আমার কাছ থেকে কম শুনতে পাও, যে অন্য স্টুডেন্টরা শুনতে পাইলো, তুমি শুনতে পাও নাই, তো এখানে তোমাদের বিরাট লস থাকবে। তাহলে তোমরা এভাবে কোনোভাবেই লেট করবা না। যারা লেট করেছো তারা ভবিষ্যতে চেষ্টা করবা সময় মতো জয়েন করার। এটা ক্লাস 8 এর ক্লাস না, এটা এ লেভেলস এর ক্লাস এবং A2 এর ক্লাস, তোমাদের মূল্যায়ন করতে হবে। আজকে যারা ক্লাস করলো আমার সাথে তারা হচ্ছে জাবির, রাতুল, রাদিতু, জিৎ, আদি, পীযুষ। আদি তুমি কিন্তু গত ক্লাসটা মনে হয় করো নাই।